ওকে, সো স্টুডেন্টস আজকে স্ক্রিনে চ্যাপ্টার আছে ইকোসিস্টেম। ওকে, তো আমি মেইনলি এসেছি নিট বেসিসে ইকোসিস্টেম পড়ানোর জন্য। আমরা সবাই জানি ইকোসিস্টেম খুব সোজা চ্যাপ্টার, খুবই সোজা চ্যাপ্টার, যেটা নিয়ে ক্লাস 12-এ অনেকবার এনসিইআরটি আমরা ঝরঝরা করে মুখস্থ করে ফেলি। তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিটে যখন ইকোসিস্টেম থেকে কোশ্চেন আসে আমরা অ্যান্সার করতে পারি না। তার রিজন ইকোসিস্টেম কি কঠিন চ্যাপ্টার? না, একদমই না। ইকোসিস্টেম সোজা চ্যাপ্টার? সেটাও না। তাহলে ইকোসিস্টেম নিয়ে এত প্রবলেম কিসের জন্য? ইকোসিস্টেম নিয়ে এত প্রবলেম হওয়ার মেন রিজন হলো আমরা নিট বেসিসে ইকোসিস্টেম পড়তে জানি না বা পড়তে পারি না। আমরা সবসময় এনসিইআরটি কে লাইন বাই লাইন পড়ে যাই, ইকোসিস্টেমের প্রত্যেকটা ওয়ার্ডকে বুঝে যাই, কিন্তু কি ব্যাপারে বা কি বেসিসে কি টিউনিং করে কিছুটা এক্সচেঞ্জ করে বা কিছুটা মডিফিকেশন করে যে ইকোসিস্টেমের কোশ্চেনগুলো আসে আমরা সেটার অ্যান্সার দিতে পারছি না, তাই তো? তার জন্যই 360 আউট অফ 360 আসছে না। তো আমি বেসিক্যালি আজকে ইকোসিস্টেমের নিট বেসড যে অ্যান্সার গুলো হয় বা নিট বেসড যে এমসিকিউটা হয় সেটা নিয়ে আলোচনা করব। আর এটার মধ্যে প্রত্যেকটা কোশ্চেন এবার নিটে আসার মতো অবশ্যই খুব ভালো মতো বুঝে করা উচিত। আমাদের এই সেন্টারে নিট বেসিসেই পড়াশোনা করা হয়, নিট বেসিসেই সবকিছু করছি আমরা। এটার জন্যই আমরা এত খাটছি বা এটার জন্যই আমরা এই প্রিপারেশনটা করার চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ রকম উপকৃত হবে, তোমরা উপকৃত অবশ্যই হবে। তো শুরু করছি। ইকোসিস্টেমের ক্ষেত্রে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো the changes that occur in successive serial stages to reach a climax community are কি কি ক্লাইম্যাক্স কমিউনিটিতে চেঞ্জেস এর মাধ্যমে সাকসেসিভ স্টেরাল স্টেজেস দেখা যায়। সাকসেসিভ স্টেরাল স্টেজেস বলতে ইকোসিস্টেম আমাদের আমরা জানি যে ইকোসিস্টেমের প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা সাকসেসিভ বা সাকসেশন স্টেজ দেখা যায়। তো সাকসেশন স্টেজকে মডিফিকেশন করার জন্য বা সাকসেশন স্টেজকে ইকোসিস্টেমের সাথে জোড়ার জন্য যেই ধরনের চেঞ্জেস গুলো ওটার মধ্যে ইনক্লুডেড, সেই চেঞ্জেস গুলো কি কি হতে পারে সেটা অবশ্যই ক্লাইম্যাক্স কমিউনিটির জন্য। ক্লাইম্যাক্স কমিউনিটি মানে যেই কমিউনিটিতে প্রত্যেকটা ইকোসিস্টেম ওয়াইজ স্টেপ গুলো এক একটা পার্টিকুলার অ্যাপেক্স বা পার্টিকুলার ক্লাইম্যাক্স পর্যন্ত পৌঁছবে। ইকোসিস্টেমের প্রত্যেকটা স্টেপ ক্লাইম্যাক্স অবধি পৌঁছানোর জন্য যেই যেই চেঞ্জেস গুলো দিয়ে সেগুলো অবধি পৌঁছবে সেটাই এখানে দেওয়া আছে। ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটার মধ্যে দেওয়া আছে চেঞ্জেস ইন দ্য ডাইভার্সিটি অফ স্পিসিস অফ অর্গানিজমস। কি কি ডাইভার্সিটি দেখা যাবে স্পিসিসের মধ্যে সেটার অর্গানিজম। ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ স্পিসিস এন্ড অর্গানিজমস, ইনক্রিজ ইন দ্য টোটাল বায়োমাস। ওকে, তো ইনক্রিজ ইন দ্য টোটাল বায়োমাস বলতে আমরা কি বুঝি? বায়োমাসের টোটাল ইনক্রিশন। বায়োমাস মানে জীব ভর জীব ভর বলতে ড্রাই ওয়েট। তো এখানে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার কি হওয়া উচিত? কি হওয়া উচিত? আমার মতে এখানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার তিনটেই হওয়া উচিত, কারণ তিনটেতেই চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারি। তিনটে চেঞ্জ দিয়েই আমরা সেরাল স্টেজের মাধ্যমে ক্লাইম্যাক্স কমিউনিটি অবধি পৌঁছতে পারি। তো এখানে অ্যান্সার হবে বি। অ্যান্সার ইজ বি। 1 2 3 তিনটেই রাইট। এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। Which one of the following is gaseous cycle? What do you mean by gaseous cycle? Gaseous cycle বলতে কোন রকম গ্যাসের সাইকেলকে আমি বুঝাবো, যেই সাইকেল ওয়াইজ ওই গ্যাসটা পার্টিকুলার অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে নির্দিষ্ট ওর সাইকেলকে মেনটেন করবে থ্রু আউট আ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের মধ্যে সাইকেলকে নিজের সাইকেলকে পরিচালনা করার জন্য যে ধরনের গ্যাসগুলো নিজস্ব সাইকেলকে মেনটেন করে ইকোসিস্টেমের মধ্যে, তার মধ্যে মেইন আছে অক্সিজেন সাইকেল, তারপরে আছে কার্বন ডাই অক্সাইড সাইকেল, তারপরে আছে নাইট্রোজেন সাইকেল। তো এখানে অ্যান্সার হবে নাইট্রোজেন সাইকেল। ফসফরাস বা সালফারের সাইকেল আমরা এনভায়রনমেন্টে সেভাবে দেখতে পাই না, বা দেখতে পেলেও সেটা সাইক্লিক ওয়েতে চলাচল করে না। প্রোডাকশন প্লাস প্রোডাকশনের পরে সেটার থেকে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনের পরে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের পরে আবার ঘুরে গিয়ে প্রোডাকশন অবধি আসা, এই যে সাইকেলটা, সেই সাইকেলটা একমাত্র অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেনে প্রপার দেখা যায়, গ্যাসিয়াস সাইকেল। তো এখানে অ্যান্সার হবে নাইট্রোজেন। ওকে, নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? Which of the following statements are correct?
ফার্স্ট যেটা আছে, লিস্ট প্রোডাক্টিভ ইকোসিস্টেমস আর ডেজার্ট অ্যান্ড ডিপ লেকস। সুগারকেন ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ক্রপ, মোস্ট প্রোডাক্টিভ ইকোসিস্টেম ইজ কোরাল রিফ, চুজ দ্য কারেক্ট অপশন। এখানে কোন অপশনটা কারেক্ট হবে, কোন অপশনটা এখানে কারেক্ট হবে? তো ফার্স্ট একটা একটা করে পয়েন্ট ধরে আমি বলবো যে কোন অপশন কারেক্ট কি ইনকারেক্ট। লিস্ট প্রোডাক্টিভ ইকোসিস্টেম আর ডেজার্ট এন্ড ডিপ লেকস। অবভিয়াসলি লেক বা ডেজার্টের ক্ষেত্রে ইকোসিস্টেমের যে কোয়ান্টিটি বা ইকোসিস্টেমের প্রত্যেকটা পোর্শন বা প্রত্যেকটা স্টেজের যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির পরিমাণ খুবই লেস। ডেজার্টে অবশ্যই লেস, লেকেও অবশ্যই লেস, তো এটা ঠিক হয়ে গেল। সুগারকেন ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ক্রপ। সুগারকেন আখ প্রচন্ড পরিমাণে প্রোডাক্টিভ ক্রপ, নো ডাউট, এটাও ঠিক। মোস্ট প্রোডাক্টিভ ইকোসিস্টেম ইজ কোরাল রিফ। কোরাল রিফ ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ইকোসিস্টেমের মধ্যে পড়ছে, সেটা আমরা মোটামুটি এখন অবধি সবাই জেনে গেছি। কোরাল রিফের কাজ, কোরাল রিফ আমরা ক্লাস 11 থেকে পড়ে আসছি, তো এটাও ঠিক। তো এই তিনটেই হয়ে গেল অপশন, তাহলে অপশন ডি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে, 4 নম্বর কোশ্চেন হলো পিরামিড অফ এনার্জি ইন ইকোসিস্টেম ইজ। পিরামিড অফ এনার্জি ইন ইকোসিস্টেম ইজ, ইকোসিস্টেমের যে এনার্জি পিরামিড সেটা আপরাইট হয় না ডাউনরাইট হয়, নাকি মোস্টলি আপরাইট হয়, মোস্টলি ইনভার্টেড হয়, অলওয়েজ আপরাইট হয়, অলওয়েজ ইনভার্টেড হয়। তো এটা সবসময় আমরা মনে রাখার চেষ্টা করব যে কখনোই এনার্জি পিরামিড ডাউনওয়ার্ড বা ইনভার্টেড হবে না। অপশনে ওটাতে আমি তাকাবই না, কারণ এনার্জি পিরামিড সবসময় আপওয়ার্ড হবে, কারণ ইকোসিস্টেমের এনার্জি সবচেয়ে নিচে প্রোডিউসার লেভেলে সবচেয়ে হাই থাকে, দেন ধীরে 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 আপওয়ার্ডসে কমতে থাকে। তাই ট্রায়াঙ্গুলার হবে ওর শেপটা অ্যান্ড এনার্জি আপওয়ার্ড হবে। তো অলওয়েজ আপওয়ার্ড ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট হলো এ প্ল্যান্ট ইজ। এই কোশ্চেনটাতে একটা মানে আমি বলবো এই বাচ্চাদের এই কোশ্চেনটাতে এত সলিউশনে মানে এত সোজা যে বাচ্চারা প্রথমে কিছু না দেখে এটার মধ্যে দিবে ক্লিক। অ্যান অটোট্রফ, প্ল্যান্ট ইজ অ্যান অটোট্রফ, নো ডাউট প্ল্যান্ট ইজ অ্যান অটোট্রফ। বাট পড়ো ভালো করে যে এটার মধ্যে কয়টা অপশন আছে, কটা এটার মধ্যে আরো কিছু আছে নাকি। প্রথম অ্যান্সারটা ঠিক মনে করে আমি ক্লিক করে চলে গেলাম, বাদ দিয়ে চলে গেলাম, তারপরে তো জিরো। দ্যাট শুড বি নট পসিবল না। A plant is an autotroph, a heterotroph, a heterotroph তো হবেই না, plant heterotroph নয়। A primary producer, both A and B, A and C. Okay, primary producer আমরা জানি plant is a primary producer, এটা ঠিক। Plant is an autotroph, এটাও ঠিক। তো autotroph আর primary producer দুটোই ঠিক, তো answer should be D. ওকে, তো ফার্স্টে আমি autotroph দেখেই autotroph-এ A ক্লিক করে চলে গেলাম, তাহলে তো গড়বড় হয়ে গেল। Okay, next হলো 6 number question. Ecosystem having the highest primary productivity is. Highest primary productivity কোথায় দেখা যায়? Primary productivity কি সেটা তো প্রথমে জানতে হবে যে what do you mean by primary productivity? What do you mean by primary productivity? Primary productivity বলতে primary production কে করে? Primary production করে plants. Green organisms যদি primary production করে তাহলে সবচেয়ে বেশি green organism কোথায় আছে? ডেজার্টে তো ইম্পসিবল। গ্রিন অর্গানিজম বলতে যারা প্রোডিউসার হিসেবে কাজ করছে, সেখানে পন্ড আর ওশিয়ানটা মোটামুটি আমরা যেহেতু জলের তলায় জানি যে দুটোর ক্ষেত্রেই প্রাইমারি প্রোডিউসার প্রচুর পরিমাণে থাকছে। ফরেস্টে থাকছে কিন্তু তুলনামূলক অনেকটাই কম। তাহলে ইকোসিস্টেম হ্যাভিং হাইয়েস্ট প্রাইমারি প্রোডাক্টিভিটি যদি বলা হয় তাহলে ওশিয়ান হবে এর কারেক্ট অ্যান্সার, কারণ সি বা ওশিয়ান তার নিচে প্রাইমারি প্রোডাক্টিভিটির সংখ্যা অফুরান, অতুলনীয়, মানে ওটার কোনো শেষ নেই, সীমা নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন হলো দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়া ক্যান বি ক্যাটাগরাইজড অ্যাজ। ইস্ট কোস্ট অফ আফ্রিকা, ইস্ট কোস্ট অফ আফ্রিকাতে অস্ট্রেলিয়াতে আমাদের যে গ্রেট ব্যারিয়ার রিফ আছে, গ্রেট ব্যারিয়ার রিফে ক্যাটাগরাইজ করব আমরা সেটাকে কি পপুলেশন হিসেবে, কি পপুলেশন হিসেবে করব? পপুলেশন করব, কমিউনিটি করব, ইকোসিস্টেম করব, বায়োম করব। আমি এটার ক্ষেত্রে বলবো সবাই এটাতে খুব কনফিউজড হয় যে আমি এটাকে ইকোসিস্টেম বলবো না বায়োম বলবো, বাট আমি কনফিউজড হব না।
ঠিক আছে। পপুলেশন তো বলবোই না, কেন বলবো না পপুলেশন? পপুলেশনের সংজ্ঞা কি? পপুলেশন কোন একটা পার্টিকুলার এরিয়ার যতগুলো অর্গানিজম আছে তাকে বোঝাবে, কিন্তু এখানে পার্টিকুলারলি বলে দিয়েছে যে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়া। ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়াতে কে আছে? ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে কোরাল রিফ আছে। তো ওখানে মেইনলি ইকোসিস্টেমকে আমি সেটাতে বোঝাবো, কারণ প্রাইমারি প্রোডাক্টিভিটির পরিমাণ ওখানে ভীষণ পরিমাণে বেশি, প্রাইমারি প্রোডাকশন খুবই বেশি। তো ইকোসিস্টেম ইজ দ্য অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন হলো 8 নাম্বার, এ মাচ স্মলার ফ্র্যাকশন অফ এনার্জি ফ্লোজ ইন আ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম থ্রু। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের ক্ষেত্রে মাচ স্মলার ফ্র্যাকশন অফ এনার্জি ফ্লোজ ইন আ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। স্মলার ফ্র্যাকশন অফ এনার্জি বলতে কি বোঝা যায়? স্মলার ফ্র্যাকশন অফ এনার্জি ফ্লো করছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম বলতে আমরা বুঝি ল্যান্ডের ইকোসিস্টেম। সেই ল্যান্ডের ইকোসিস্টেমের মধ্যে ফ্র্যাকশন, স্মল ফ্র্যাকশন অফ এনার্জি ফ্লো হচ্ছে। তো এখানে অবভিয়াসলি আমি ডেট্রিটাস ফুড চেইন বলবো না, কারণ ডেট্রিটাস ফুড চেইন তো আমাদের অপোজিট ফুড চেইন হয়, মানে সেক্ষেত্রে হয় প্রথমে মৃতজীবী মানে ডেট্রিটাস, সে খাচ্ছে ব্যাকটেরিয়া যারা হয় আর কি, তারা মৃত জীব জন্তুর মধ্যে থেকে খাবার খাচ্ছে, ফুডটাকে ডাইজেস্ট করছে, নিচ্ছে, নিউট্রিশনকে নিয়ে তারপরে নেক্সট ওটাকে ট্রান্সফার করছে এনার্জিটাকে। এটা তো হতেই পারে না। ফুড ওয়েভ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এটা হতে পারে না, কারণ এটা টেরেস্ট্রিয়াল বলে দিয়েছে। আচ্ছা, কমপ্লেক্স ফুড চেইন না গ্রেজিং ফুড চেইন? কমপ্লেক্স ফুড চেইন বলে কোনো কথা আমাদের এনসিইআরটি তে সেভাবে লেখা নেই। কমপ্লেক্স ফুড চেইন বলতে আমরা সেই ধরনের ফুড চেইনকে বলবো যে ফুড চেইনটা মোটামুটি অনেকগুলো কমিউনিটি বা অনেকগুলো পপুলেশনকে একসাথে করে নিয়ে আমাদের কোনো একটা পার্টিকুলার ইকোসিস্টেমের মধ্যে রয়েছে। কিন্তু এখানে বলেছে নর্মাল একটা খুব সিম্পল টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের এনার্জি ফ্লো, সেটা অবশ্যই গ্রেজিং ফুড চেইন হবে। গ্রেজিং ফুড চেইন বলতে যেমন নর্মাল ফুড চেইনকে বোঝায় ঘাস আছে, ঘাসকে ভেজিটেরিয়ান কোনো অ্যানিমালস খাচ্ছে, সেই অ্যানিমালসকে অন্য কোনো অ্যানিমালস খাচ্ছে, তারপরে টার্সিয়ারি কোনো অ্যানিমালস খাচ্ছে, তাহলে এটা নর্মাল অ্যান্সার গ্রেজিং ফুড চেইন। ওকে, নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন হলো A dash is required for higher primary productivity, B dash have the lowest primary productivity as the soil is। আচ্ছা, ফার্স্ট এই কোশ্চেনটার অ্যান্সার বলি আমি এটা ছাড়াই বলছি, মানে অপশন যদি নাই থাকে তাহলেও আমি কি বলতে পারি, এটার অ্যান্সার তো সবাই করতে পারি যে হায়ার প্রাইমারি প্রোডাক্টিভিটির জন্য কি দরকার। প্রাইমারি প্রোডাকশন কে করছে? গাছ করছে। গাছের জন্য মেন কি দরকার? রেইন দরকার, বৃষ্টি দরকার। তো এখানে মেন যে অ্যান্সারটা রেইন ইজ রিকোয়ার্ড ফর হায়ার প্রাইমারি প্রোডাক্টিভিটি, এটাতে কোনো সন্দেহই নেই। প্রবলেম হচ্ছে বি নাম্বার পার্টটাতে, যেখানে বলেছে ড্যাশ হ্যাভ দ্য লোয়েস্ট প্রাইমারি প্রোডাক্টিভিটি অ্যাজ দ্য সয়েল ইজ। সয়েলের ক্ষেত্রে প্রাইমারি প্রোডাক্টিভিটিতে লোয়েস্ট প্রাইমারি প্রোডাক্টিভিটি অ্যাজ দ্য সয়েল ইজ ডেফিসিয়েন্ট ইন ময়েশ্চার। ময়েশ্চার কম আছে সয়েলে, সেটার প্রাইমারি প্রোডাক্টিভিটির উপরে কতটা লোয়েস্ট ইম্প্যাক্ট ফেলছে, সেটার অ্যান্সার কি হতে পারে? যেই জায়গাতে সয়েলের ময়েস্ট কম, কোন জায়গায় কম? ফরেস্টে কম, ডেজার্টে কম, পন্ডে কম, কোথায় কম? অবভিয়াসলি ডেজার্টে কম। তাহলে অ্যান্সার হবে এ, অ্যান্সার শুড বি এ। Answer should be A. Okay. Next আসছে 10 নম্বর কোশ্চেন, ড্রাইভিং ফোর্স অফ এনি ইকোসিস্টেম ইজ। ফোর্স অফ ইকোসিস্টেম কি বোঝা যায়? ফোর্স অফ ইকোসিস্টেম বলতে আমরা কি বুঝি? অর্গানিক ফুয়েলস এন্ড কার্বোহাইড্রেটস, বায়োমাস, সোলার এনার্জি, ডিকম্পোজার্স। তো আমি এটাতে মানে কনফিউশনের কোনো জায়গায় নেই। ইকোসিস্টেমের ড্রাইভিং ফোর্স বলতে ইকোসিস্টেমের মেইন ফোর্স সোর্স অফ এনার্জি আবার যদি বলা হয় তাহলে সোলার এনার্জি ইজ দ্য বেস্ট অ্যান্সার এন্ড সোলার এনার্জি শুড বি দ্য অ্যান্সার। এটাতে অন্য কিছু ভাবার কিছু জায়গায় নেই। আচ্ছা, নেক্সট হলো ক্লাইম্যাক্স কমিউনিটি ইজ। 11 নাম্বার কোশ্চেনে আছে ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে কি বোঝা যায়? ক্লাইম্যাক্স কমিউনিটি মানে কি?
আমি বলবো ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে, ক্লাইম্যাক্স কমিউনিটির বেসিক ধারণাটা কি? ক্লাইম্যাক্স কমিউনিটি আমরা এনসিইআরটি বইটার মধ্যে ক্লাইম্যাক্স কমিউনিটি দিয়ে একটা ছোট্ট প্যারা আমরা পড়েছি, কিন্তু ওই ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে কি সেটা আমরা খুব একটা ভালো মতো বুঝতে পারি না, কারণ কমিউনিটির আবার ক্লাইম্যাক্স কি জিনিস, তাই না? ফিল্মের ক্লাইম্যাক্স আমরা শুনেছি, নাটকের ক্লাইম্যাক্স শুনেছি, কমিউনিটির আবার কি ক্লাইম্যাক্স, তাই তো? কমিউনিটির ক্লাইম্যাক্স বলতে আমি বুঝবো কোন একটা স্টেবল কমিউনিটি, যে কমিউনিটির মধ্যে ইকোসিস্টেম পরপর চলছে, সেই ইকোসিস্টেমের মধ্যে যতগুলো পপুলেশন আছে, প্ল্যান্ট পপুলেশন, অ্যানিমাল পপুলেশন, ফাঙ্গি পপুলেশন, যেই পপুলেশনই থাকুক না কেন, তারা এনভায়রনমেন্টের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে একটা পার্টিকুলার স্টেবল কন্ডিশনে ক্লাইম্যাক্স, এখানে বলা হচ্ছে ক্লাইম্যাক্স, স্টেবল কন্ডিশনে রিচ করে গেছে। স্টেবল কন্ডিশনে রিচ করবে তাহলেই না ওই পপুলেশন বা ওই ইকোসিস্টেমটার মধ্যে আমি বলতে পারবো যে ওরা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে মানে আমরা আমাদের এইম পর্যন্ত পৌঁছে গেছি, গোল অবধি পৌঁছে গেছি। তো এক্ষেত্রে গোল বা এইম বলতে বোঝাচ্ছে স্টেবল কোনো পপুলেশনের মধ্যে বা স্টেবল কোনো ইকোসিস্টেমের মধ্যে যতগুলো পপুলেশন আছে, প্ল্যান্ট হোক, অ্যানিমেল হোক, ফাঙ্গি হোক, যেই পপুলেশন আছে, সেই পপুলেশনগুলো পার্টিকুলারলি যেই গ্রোথটা ওদের নেওয়া দরকার, এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে, এনভায়রনমেন্টের কাছ থেকে যাবতীয় যা জিনিস নেওয়ার সেটা নিয়ে একটা পার্টিকুলার স্টেবল কন্ডিশন অবধি পৌঁছেছে, সেটাকে বলবো আমি ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, নেক্সট এই কোশ্চেনে বলেছে ক্লাইম্যাক্স কমিউনিটি ইজ, কি বোঝাচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে? স্টেবল, অবভিয়াসলি স্টেবল, রাইট। ফাইনাল বায়োটিক কমিউনিটি, অবভিয়াসলি এটা ফাইনাল বায়োটিক কমিউনিটি হতে হবে, কারণ ও একটা ফাইনাল কমিউনিটিতে পৌঁছে গেছে, তো এটাও রাইট। নেক্সট হলো সেলফ প্রিপিটুয়েটিং, এটাও রাইট। লাস্ট তাহলে অল অফ দিস হয়ে যাবে ওর অ্যান্সার। সেলফ পারপিচুয়েটিং মানে হলো, সেলফ পারপিচুয়েটিং মানে হলো ও নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়েছে, অ্যাডজাস্ট করে নিয়ে এনভায়রনমেন্টের সাথে ও নিজেকে গুলিয়ে নিয়েছে, ও ওর স্টেবল কন্ডিশনে আসার জন্য নিজের সাথে সমঝোতা করে নিয়েছে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন হলো স্ট্র্যাটিফিকেশন অকার্স ইন, স্ট্র্যাটিফিকেশন কিসের মধ্যে দেখা যায়? স্ট্র্যাটিফিকেশন কি সেটা আগে বুঝতে হবে, তারপরে বোঝা যাবে যে স্ট্র্যাটিফিকেশন কিসের মধ্যে দেখা যায়। কোশ্চেন নাম্বার 12। ওকে, 12 কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা বোঝার আগে আমি বলছি যে স্ট্র্যাটিফিকেশন, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্র্যাটিফিকেশন? স্ট্র্যাটিফিকেশন বলতে আমি বুঝাবো, স্ট্র্যাটিফিকেশন বলতে একটা ভার্টিক্যাল কোন ইকোসিস্টেমের ভার্টিক্যাল আপওয়ার্ড গ্রোথ কে বুঝাবো। ভার্টিক্যাল আপওয়ার্ড গ্রোথ বা ভার্টিক্যাল আপওয়ার্ড ডিস্ট্রিবিউশন অফ স্পিসিস বলা যায়। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ স্পিসিস বলতে আমি কি বুঝবো? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো ফরেস্টের মধ্যে ঘাস আছে, ঘাসের থেকে বড় গাছ, ঘাসকে আমি গ্রাস বলছি, ঘাসের থেকে বড় গাছ যেগুলো শার্ব হচ্ছে, শার্বের থেকে বড় গাছ যেগুলো ট্রি হচ্ছে। তাহলে ঘাস, মানে গ্রাস, শার্ব, ট্রি, এই যে তিনটে আলাদা আলাদা লেন্থ বলা যায়, তিনটে আলাদা আলাদা স্ট্রাকচার বলা যায়, তিনটে আলাদা আলাদা ওদের সমস্ত কিছু ওদের আলাদা, ওরা একজন নিচে, একজন মাঝে, একজন উপরে। তো এই যে তিনটে আলাদা আলাদা ভার্টিক্যালি আমি ইকোসিস্টেমের ডিস্ট্রিবিউশনে স্পিসিসের ডিস্ট্রিবিউশন দেখাচ্ছি, একটা ইকোসিস্টেমে ভার্টিক্যাল কোনো ডিস্ট্রিবিউশন অফ স্পিসিস যে দেখাচ্ছি, এটাকে আমি স্ট্র্যাটিফিকেশন বলি। তো স্ট্র্যাটিফিকেশনে কি বলেছে? 12 নম্বর কোশ্চেনে স্ট্র্যাটিফিকেশনে বলেছে স্ট্র্যাটিফিকেশন অকার্স ইন, অকার্স কোথায় অকার্স হবে? ডেজার্টে অকার্স হবে, এটা তো একদমই ভুল, ডেজার্টে কোনোদিনও অকার হবে না। ডেসিডুয়াস ফরেস্ট, টুন্ড্রা ফরেস্ট, ট্রপিক্যাল ফরেস্ট, তিনটেই ফরেস্ট। তো আমি কিভাবে বলবো? টুন্ড্রা ফরেস্টের শার্বের পরিমাণ বেশি থাকে, তো এটা হবে না। ডেসিডুয়াস ফরেস্ট আর ট্রপিক্যাল ফরেস্টের মধ্যে সবচেয়ে বেস্ট হলো ট্রপিক্যাল ফরেস্ট, কারণ ট্রপিক্যাল ফরেস্টে আমি 3 ধরনের গাছই দেখতে পারি, গ্রাস, শার্ব আর ট্রি। তো 3 ধরনের গাছের ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশন বা ভার্টিক্যাল আপওয়ার্ড স্পেসিফিকেশন আমি লক্ষ্য করতে পারি। তো স্ট্র্যাটিফিকেশন যদি কোথায় দেখা যায় বলা যায়, তো ফার্স্ট এন্ড সবচেয়ে বেস্ট অ্যান্সার হবে ট্রপিক্যাল ফরেস্ট। ওকে, নেক্সট কোশ্চেন হলো প্ল্যান্ট স্পিসিস হ্যাভিং আ ওয়াইড রেঞ্জ অফ জেনেটিক্যাল ডিস্ট্রিবিউশন ইভলভ ইনটু আ লোকাল পপুলেশন নোন অ্যাজ।
13 নাম্বার কোশ্চেন। 13 নাম্বার কোশ্চেনে কি বলেছে, প্ল্যান্ট স্পিসিস আমরা জানি হ্যাভিং আ ওয়াইড রেঞ্জ অফ জেনেটিক্যাল ডিস্ট্রিবিউশন, যাদের মধ্যে জেনেটিক্যালি ওয়াইড রেঞ্জ অফ ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে, ইভলভ ইনটু আ লোকাল পপুলেশন ইভলভ হচ্ছে, নোন অ্যাজ কি হিসাবে নোন হচ্ছে, ইকোটাইপের ডেফিনেশনটাই তুলে দিয়েছে। টোটাল এনসিইআরটি বইয়ের মধ্যে ইকোটাইপের যে ডেফিনেশনটা রয়েছে সেই ইকোটাইপের ডেফিনেশনটাই তুলে এই কোশ্চেনটার মধ্যে বসিয়ে দিয়েছে। যদি এখানে হোয়াট ডু ইউ মিন বাই ইকোটাইপ বলা হতো তো এই সেম অ্যানসারের কোশ্চেনটাই হতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্টে যাই। ওকে, so next part is regarding 10% law. 10% law কে দিয়েছিল, লিন্ডম্যান দিয়েছিল। কত সালে দিয়েছিল, 1942 তে দিয়েছিল। আমি অ্যানসার কোশ্চেনে কি আছে, এমসিকিউ তে কি আছে আমি দেখছি না, আমি জাস্ট এটা আমাদের মাইন্ডে চলে আসে 10% ল মানে লিন্ডম্যান, 10% ল মানে 1942। ওকে, সো ফার্স্ট কি বলেছে, দিস ল ওয়াজ পুট ফরওয়ার্ড বাই লিন্ডম্যান ইন 1942। আমি কিছু কোশ্চেন জানি না ওটার মধ্যে কি কোশ্চেন আছে, আমি এখানে রাইট দিয়ে দিলাম, আমার মাথায় এটা ঢুকে গেছে, এই স্টেটমেন্টটা ঠিক। ওকে, এটা করার কারণ হলো তুমি কতটা ফাস্টেস্ট গতিতে কোন কোশ্চেনকে সলভ করতে পারবে। কোশ্চেন পরপর পড়ো, কোশ্চেনের প্রত্যেকটা লাইনে তুমি টিক মারো যে এই লাইনটা ঠিক আছে না ভুল আছে, তাহলে পরবর্তী দিকে লাস্টে যদি কারেক্ট অ্যান্সার বলে তো ওটাই তোমার কারেক্ট অ্যান্সার, যদি রং অ্যান্সার বলে তাহলে ওটা হবে না। মাথায় ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। ওকে, নেক্সট কি বলছে, অ্যাকর্ডিং টু দিস ল during the transfer of food energy from one tropical level to the other, only about 10% is stored at higher tropic level and the remaining 90% is lost in respiration, decomposition and waste in the form of heat. Question কি বলেছে, which of the statements given above is or are correct? তো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, 1 and 2 is correct, তো সি হবে দা রাইট অ্যান্সার। বোঝা গেল? তো আমি সবসময় বলবো যে কোশ্চেন যখন সলভ করছো, কোশ্চেনের প্রত্যেকটা লাইন যখন পড়ছো, কোশ্চেনের প্রত্যেকটা লাইন, একটা লাইন পড়ে নিলে, লাইন পড়া হয়ে গেল, ওই লাইনটা তোমার মাথার মধ্যে ঢুকে গেল যে আচ্ছা 10% ল বলেছে, লিন্ডম্যান 1942, রাইট দিলাম, ফার্স্ট লাইন আমি রাইট দিয়ে দিয়েছি। আমি জানি না যে কোশ্চেনের লাস্টে কারেক্ট বলেছে না ইনকারেক্ট বলেছে, আমি জাস্ট রাইট দিয়ে দিলাম। নেক্সট পার্টটা কি বলেছে যে 10% ইউজ হচ্ছে, 90% ওয়েস্ট হয়ে যাচ্ছে, এটাও রাইট। লাস্টে গিয়ে তখন দেখা যাচ্ছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার্স, তো 1 আর 2 রাইট, তোমার হয়ে গেল, পড়া শেষ। ওখানে কোশ্চেন পড়তে পড়তে তুমি চলে এসেছো, তোমার অ্যান্সার হয়ে গেল। এটাই যদি তুমি একটা করে লাইন পড়ে গেলে, তারপরে লাইনটা পড়ে গেলে, তারপরে এসে দেখলে যে কারেক্ট অ্যান্সার এসেছে, মানে কারেক্ট অ্যান্সার তোমাকে বলতে বলছে, তুমি আবার ঘুরে প্রথম লাইনটাতে গেলে যে প্রথম লাইনটা কারেক্ট আছে কিনা, নেক্সট সেকেন্ড লাইনটা কারেক্ট আছে কিনা, তারপরে এসে আবার অ্যান্সারে রাইট দিচ্ছ, তো তোমার সময় 1 থেকে 2 মিনিট সময় ওয়েস্ট হচ্ছে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন দিস ভাইটাল এক্সাম। ওকে, টাইম ইজ ভ্যালুয়েবল, নো ডাউট ভ্যালুয়েবল। সো নেক্সট কোশ্চেন হলো ইকোলজিক্যাল সাকসেশন ইজ আ, নর্মালি সাকসেশন নিটের হাফ, এখন আর নিটের সাকসেশন থেকে তেমন কোশ্চেন দেওয়া হয় না, তবে আসতেই পারে, না আসার কিছু নেই। আমি বলবো ইকোলজিক্যাল সাকসেশনটা অ্যাটলিস্ট পড়ে যাওয়া উচিত। তো নেক্সট কোশ্চেন বলেছে ইকোলজিক্যাল সাকসেশন ইজ আ, কি হতে পারে ইকোলজিক্যাল সাকসেশনটা? ইকোলজিক্যাল সাকসেশন লং টার্ম প্রসেস, ভেরি ফাস্ট প্রসেস, শর্ট টার্ম প্রসেস, মাইগ্রেশন। আরে বাবা, ইকোলজিক্যাল সাকসেশনের সাথে মাইগ্রেশনের কোনো সম্পর্ক নেই, কেটে দিলাম। এলিমিনেশন, ডু দ্য এলিমিনেশন ফাস্ট। ওকে, অপশন বুঝতে না পারলে, অপশনের আগামাথা আমি বুঝতে পারছি না, কোশ্চেনের কিচ্ছু বুঝতে পারছি না, আমি এলিমিনেশন করব। যে কোশ্চেনটা দিয়েছে তার সাথে কোন জিনিসটার কোনো মিল নেই সেটাকে ফার্স্টে কেটে দেবো। এলিমিনেশন হয়ে গেল একটা অপশন, তোমার কাছে এখন 3টে অপশন থাকলো, 3টের থেকে একটা বাছা বেশি সোজা হবে। নেক্সট আমি এলিমিনেট করব লং টার্ম প্রসেস, ভেরি ফাস্ট প্রসেস, শর্ট টার্ম প্রসেস। ভেরি ফাস্ট প্রসেস তো ইম্পসিবল, সাকসেশন কখনোই ভেরি ফাস্ট প্রসেস হতে পারে না, সাকসেশন ধীরে ধীরে হয়, সাকসেশনের মিনিং এর মধ্যেই আছে যে ওটা ধীরে ধীরে হবে। ভেরি ফাস্ট প্রসেস ইজ ওমিটেড। ওকে, নেক্সট হলো শর্ট টার্ম প্রসেস আর লং টার্ম প্রসেস। সাকসেশন একটা অনেক দিন ধরে ঘটে চলা ধীরে ধীরে প্রসেস, তো শর্ট টার্ম প্রসেস হওয়া ইম্পসিবল, তো লং টার্ম প্রসেস ইজ দ্য রাইট অ্যান্সার। ইকোলজিক্যাল সাকসেশন ইজ আ লং টার্ম প্রসেস। ওকে,
Next question, at which latitude heat gain through isolation approximately equals heat loss through terrestrial radiation? কোথায় terrestrial radiation এর মান বেশি হতে পারে? At which latitude? Latitude longitude আমরা জিওগ্রাফিতে পড়েছি, কোন ল্যাটিটিউড বা কোন লঙ্গিটিউড। হিট গেইন, যেই হিটটা গেইন হচ্ছে থ্রু ইনসোলেশন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস হিট লস থ্রু টেরিস্ট্রিয়াল রেডিয়েশন। কি হতে পারে, কতটা ল্যাটিটিউডে হতে পারে? এটা একটা মনে রাখার বিষয় যে 40 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথে এই যে ল্যাটিটিউড 40 ডিগ্রি নর্থ সাউথ যে ল্যাটিটিউডটা আছে আমাদের, সেই ল্যাটিটিউডে হিট গেইন থ্রু ইনসোলেশন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হিট লস। তারপরে এখানে হিট যেটা গেইন হচ্ছে আর হিট যেটা লস হচ্ছে সেটা সমান। হিট গেইন আর হিট লস ইজ দ্য ইকুয়াল ফর টেরিস্ট্রিয়াল অ্যানিমাল বা টেরিস্ট্রিয়াল রেডিয়েশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Okay, next question বলেছে rabbit eats grass and other plants to survive, but they do not eat animals. Refer the best category for rabbits. Rabbit eat grass and other plants to survive. এটা সবাই জানে, but they do not eat animals. এটাও সবাই জানে। Refer the best category for rabbit. ভাই rabbit কি খায়? ঘাস খায়। rabbit herbivores. এত সোজা কোশ্চেন দেবে না, তাও কনফিউশনের জন্য দিয়েও দিতে পারে। ভাববে লোকজন এত সোজা কোশ্চেন, না হওয়ার কিছুই নেই। তো ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। ইফ উই কমপ্লিটলি রিমুভ দ্য ডিকম্পোজার্স ফ্রম অ্যান ইকোসিস্টেম, ইট ফাংশনিং উইল বি অ্যাডভার্সলি এফেক্টেড বিকজ। অ্যাডভার্সলি কেন বলছে দেখো, okay, if we completely remove the decomposers, আমি যদি ইকোসিস্টেম থেকে ডিকম্পোজার কে হটিয়ে দিই, its functioning will be adversely affected because, যদি আমি হটিয়ে দেই ডিকম্পোজার কে, আমি রিমুভ করে দিলাম, ডিকম্পোজার কে কেটে দিলাম, পুরো ইকোসিস্টেম থেকে কেটে দিলাম, তাহলে কি হতে পারে? কি হতে পারে? হার্বিভোরস will not receive solar energy। না, হার্বিভোরস রিসিভ করবে সোলার এনার্জি, সেটার সাথে ডিকম্পোজারের তো কোনো সম্পর্ক নেই, কাটা। আচ্ছা, নেক্সট, দ্য রেট অফ ডিকম্পোজিশন উইল বি ভেরি হাই। এটার সাথে কি সম্পর্ক? ডিকম্পোজার যদি, ডিকম্পোজিশন উইল বি ভেরি হাই, ডিকম্পোজার যদি না থাকে তাহলে কি হবে? ডিকম্পোজিশন হাই হবে না লো হবে সেটার তো কোনো ব্যাপার নেই, ডিকম্পোজিশন হতেই পারে, এমনি ফেলে দিলেও ডিকম্পোজিশন হতে থাকবে ধীরে ধীরে। মিনারেল মুভমেন্টস উইল বি ব্লকড, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এনার্জি ফ্লো উইল ব্লকড, এটা হবে না, এটাও হবে না। তার কারণ হলো, এটা তো আমি বললাম যে ডিকম্পোজিশন যদি ফেলে রাখি, জল বায়ু থেকেও ডিকম্পোজিশন হতে পারে। আর এনার্জি ফ্লো উইল ব্লক, এটাও হবে না, কারণ একটা প্রোডিউসার থেকে প্রাইমারি, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি, তারপর একটা নর্মাল পচা গলা দেহ পড়ে থাকলেও সেটা ডিকম্পোজিশন হবে উইদাউট ডিকম্পোজার। মানে সেটা যদি জল বায়ুর মানে ওয়াটার আর এয়ারের সংস্পর্শে আসে, এনভায়রনমেন্টে সয়েলের সংস্পর্শে আসে, কিছুটা হলেও ওটা ডিগ্রেডেশন হবে। কিন্তু ডিকম্পোজার যদি না থাকে, সবচেয়ে মেন যেটা ব্লক হবে সেটা হলো মিনারেল মুভমেন্ট উইল বি ব্লকড। মিনারেল মুভমেন্ট বলতে এই যে ডিকম্পোজিশনের মেন কাজ, ডিকম্পোজার যেটা করে ডিকম্পোজিশনে, ও কোনো পচা গলা দেহর থেকে মিনারেলস গুলোকে ব্লক মানে বের করে মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছে। এই যে মিনারেলটা কোনো অ্যানিমেল বডি বা প্ল্যান্ট বডির থেকে মাটির মধ্যে সয়েলে মিশে গেল, এই ট্রান্সফারটা বন্ধ হয়ে যাবে, will be blocked. Mineral transport বা mineral movement will be blocked. Okay? আচ্ছা, last two question. To show how many organisms are present at each level of a food chain, ecologists use a model called কি মডেল ইউজ করতে পারে ইকোলজিস্টরা কিসের জন্য? টু শো হাউ মেনি অর্গানিজমস আর প্রেজেন্ট অ্যাট ইচ লেভেল অফ আ ফুড চেইন, ইকোলজিস্ট ইউজ আ মডেল কল্ড।
কি মডেল ইউজ করবে ইকোলজিস্টরা? অবভিয়াসলি পিরামিড অফ নাম্বারস। এখানে কি বলেছে ভাই, হাউ মেনি অর্গানিজমস আর প্রেজেন্ট। হাউ মেনি কথাটার মানে কি, কতটা নাম্বার আছে, সেটা অবশ্যই পিরামিড অফ নাম্বার থেকে বুঝতে পারবো আমরা, তাই তো। নেক্সট কোশ্চেন হলো, কম্পিটিশন ফর ফুড, লাইট অ্যান্ড স্পেস ইজ মোস্ট সিভিয়ার বিটুইন টু। কম্পিটিশন ফর ফুড, লাইট, স্পেস, ফুড লাইট স্পেসের জন্য কম্পিটিশন হচ্ছে, ইজ মোস্ট সিভিয়ার বিটুইন টু। কোন দুজনের মাঝখানে এই কম্পিটিশনটা সবচেয়ে বেশি হবে? কোন দুজনের মাঝখানে বেশি হবে? ক্লোজলি রিলেটেড স্পিসিস গ্রোয়িং ইন ডিফারেন্ট নিশে। যদি ডিফারেন্ট নিশে হয় তাহলে স্পেসের জন্য তো কোনোদিনও হবে না, হবে কি? হবে না তো। স্পেসের জন্য তখনই দুজন লড়বে যখন ওরা একই নিশের মধ্যে বিলং করবে। ডিস্টেন্টলি রিলেটেড স্পিসিস গ্রোয়িং ডিফারেন্ট নিশে, একদমই না। বললামই ডিফারেন্ট নিশে মানে ওদের স্পেসের জন্য কোনো কম্পিটিশন নেই। এখানে তো ডিস্টেন্টলি রিলেটেড স্পিসিস দিয়েছে, তার মানে ফুডের জন্য কোনো লড়াই নেই। আচ্ছা, ক্লোজলি রিলেটেড স্পিসিস গ্রোয়িং ইন সেম নিশে, এটা হবে, কারণ ওরা ক্লোজলি রিলেটেড আছে, তার মানে ফুডের জন্য এরা লড়াই করবে, প্লাস সেম নিশে আছে, তার মানে স্পেসের জন্য লড়বে। ডিস্টেন্টলি রিলেটেড স্পিসিস গ্রোয়িং ইন আ সেম নিশে, ডিস্টেন্টলি রিলেটেড স্পিসিস ওরা কখনোই ফুডের জন্য লড়বে না। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো আমি এই ডিপিতে একদমই খুবই সামান্য 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20টা কোশ্চেনে বেস আছে, ইকোসিস্টেমের বেস আছে 20টা কোশ্চেন। এর পরের দিন আমি হয়তো আরো 20টা কোশ্চেন সলভ করব, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন নিটে আসার মতো, নো ডাউট আসার মতো। ইকোসিস্টেম আমরা সবসময় থরলি থিওরি পড়ে যাই, যখনই ওখান থেকে একটু মডিফাইড কোশ্চেন আসে আমরা আটকে যাই, তাই তো। এক্ষেত্রে আমি বলবো যে কিছু ক্ষেত্রে কিছু জিনিস আমরা অবভিয়াসলি এমন ভাবে পড়তে হবে আমাদের, যেটার মধ্যে কোনো রকম কোনো গন্ডগোল না হয়, যে আমাদের এইভাবে কোশ্চেনটা মডিফাই করে দিয়েছে, আমি অ্যান্সার করতে পারছি না, এটা করা চলবে না। আমি অ্যান্সার করতে পারবো তখনই যখন আমি খুব বেশি পরিমাণে কোশ্চেন সলভ করব, ঠিক আছে। আমাদের এখানে প্রচুর পরিমাণে এটার সম্পর্কিত, মানে এই ইকোসিস্টেম হোক, যে কোনো চ্যাপ্টার হোক, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে এক একটা করে ভালো রকম অ্যানিমেটেড ভিডিও আছে, অ্যানিমেটেড চ্যাপ্টার্স আছে। সেই চ্যাপ্টার্স গুলোকে আমরা এখানে প্রত্যেকে খুব ভালো মতো সেটাকে বিশ্লেষণ করব, সেটার সম্পর্কে আমরা খুব ভালো মতো সেটাকে বোঝাবো, দেন আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করাই। যেই কোশ্চেন অ্যান্সার গুলো অবশ্যই নিতে আসার মতো। তো প্রত্যেকটা এখানে দেখতেই পাচ্ছ, এখানের প্রত্যেকটা এটা যেমন ইকোসিস্টেমের একটা পার্ট, ইকোসিস্টেমের পার্টের মধ্যে এখানে যেমন বায়োমাস, প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, ইকোলজিক্যাল পিরামিড, লিমিটেশন, এগুলো সম্পর্কে বলা আছে। এখানে যেমন বলা আছে সান সোর্স অফ এনার্জি, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, PAR সম্পর্কে বলা আছে। নেক্সট এখানে বলা আছে ফাংশনস অফ অ্যান ইকোসিস্টেম। প্রত্যেকটা জিনিস খুব ভাইটাল, প্রত্যেকটা জিনিসকে খুব ভাইটাল। ইকোসিস্টেম আমরা বই থেকে পড়ি, ভীষণ বোর হয়ে যাই, একটা থরলি থিওরি পড়ে চলে যাই, পরীক্ষার সময় ক্লাস 12-এ আসে, আমরা লিখে চলে আসি। কিন্তু আমি তো বলবো নিটের ক্ষেত্রে ক্লাস 12-এর 4টা চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যদি ভাবি যে কি পড়বো নিটের জন্য, কোন চ্যাপ্টার পড়বো, কোনটা পড়লে বেটার হবে, কোনটার থেকে বেশি কোশ্চেন আসে, আমরা খুব ভালোভাবে এটাকে অ্যানালিটিক্যালি বিশ্লেষণ করেছি যে কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন প্রতিবার আসছে। গত 5 বছর যদি অ্যানালাইসিস করা যায় যে ক্লাস 12-এর কোন 5টা বা কোন 3টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেস্ট কোশ্চেন আসে, কোন 3টে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেস্ট কোশ্চেন আসছে। ফার্স্ট আমাদের রিপ্রোডাকশন, ওকে, হিউম্যান রিপ্রোডাকশন, অ্যানিমাল রিপ্রোডাকশন, যেটাই বলা হোক, হিউম্যান রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাক্টিভ হেলথ আর প্ল্যান্ট রিপ্রোডাকশন, প্রথম 3টা চ্যাপ্টার একসাথে আমরা সেটাকে রিপ্রোডাকশন বলি, রাইট। তো এটা হয়ে গেল ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিট হয়ে গেল আমাদের মলিকিউলার জেনেটিক্স, জেনেটিক্স প্লাস জেনেটিক্স এর একদম বেস যেটা, প্লাস ওটার মলিকিউলার বেসিস মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সেটা। নেক্সট হলো আমাদের কি আরেকটা ইকোসিস্টেম, ওকে। এই 3টে খুব ইম্পর্টেন্ট। আরেকটা আছে আমাদের, সেটা হলো বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি থেকেও আমাদের নো ডাউট অনেক কিছু জানতে হবে, অনেক কিছু পড়তে হবে। এই 4টা চ্যাপ্টার আমাদের ক্লাস 12-এর জন্য বেস্ট। 12-এর ক্লাস 12-এর নিটে আসার 4টে চ্যাপ্টার, 4টে ইউনিট আমি বলে দিলাম। এই 4টে ইউনিট থেকে কোশ্চেন প্রতিবার আসছে, 18টা 19টা প্রতিবার ওইভাবে ঘুরিয়ে ফিরে আসছে। বাকি চ্যাপ্টারগুলো নো ডাউট ইম্পর্টেন্ট, সব চ্যাপ্টার পড়তে হবে, বাট
যদি কেউ বলে যে আমি নিটে আমার 360 আউট অফ 360 আসছে না, নিটে আমার 360 তে বায়োলজিতে 360 তে আমি কিছুতেই 100 এর উপরে ক্রস করতে পারছি না, 150 এর উপরে ক্রস করতে পারছি না, তো নো ডাউট আমি বলবো যে এখানে একটাই সলিউশন, আমাদের এই একাডেমিতে আসো, জয়েন করো, বোঝো, বুঝে দেখো যে কি দাঁড়াচ্ছে, কি বুঝতে পারছো, কি বুঝতে পারছো না। আমাদের এখানে আমরা প্রত্যেকে টিম মেম্বার আলাদা আলাদা ভাবে তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস সম্পর্কে বোঝাবো, প্রত্যেকটা জিনিসের অ্যানালাইটিক্যালি বিশ্লেষণ করা হবে, অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন করা হবে, সেই এক্সপ্লেনেশনের থ্রুতে আমরা কোনো মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেটার কোশ্চেন সলভ করবো। কোশ্চেন সলভ ইজ সো মাচ ইম্পর্টেন্ট। দেখেই নিলে যে জাস্ট 20টা কোশ্চেন সলভ করলাম, নিজেরা ওই 20টা কোশ্চেন যখন সলভ করতে যাবে প্রচুর ভাবে বাজে ভাবে আটকে যাবে, যখন আটকে যাবে তখন আমরা, তাই তো? আচ্ছা, এখানে এই যে পার্টটা আমি দেখাচ্ছিলাম যেটার মধ্যে আমাদের ইকোসিস্টেমের জন্য আমরা এই জিনিসটা বানিয়েছি, ভীষণ ভালো রকম ভাবে এটার ইম্প্যাক্ট আছে। ক্রপ অফ বায়োমাস, ট্রি অ্যান্ড প্ল্যান্টস, অ্যালগাল বায়োমাস, অ্যাকোয়াটিক বায়োমাস, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর এবং ভীষণ সুন্দরভাবে এক্সপ্লেন করা। কেউ যদি খুব ভালো মতো এটাকে একবার দেখেও নেয়, একবার যদি কপিতে টুকে নেয় বা এটা যদি ভালো মতো একবার চোখের দেখা দেখে নেয়, তবুও বোধহয় মাথার মধ্যে ছেপে যাবে ইন দ্য সেন্স, যদি ছেপে যায় তবেই তুমি গিয়ে ওখানে শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারবে, রাইট? ওকে, এখানে প্রাইমারি প্রোডাক্টিভিটি বলেছে ইজ ডিভাইডেড ইনটু কি কি ভাগে আছে। আচ্ছা, আমি এপাশ থেকে দেখাই। এই যে প্রাইমারি প্রোডাক্টিভিটি দিয়ে আমি মোটামুটি 3টে কোশ্চেন সলভ করলাম লাস্ট। প্রাইমারি প্রোডাক্টিভিটি ভ্যারিজ ডিউ টু ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যাজ ওয়েল। কি ফ্যাক্টরস আছে, তার আগেরটাই হলো প্রাইমারি প্রোডাক্টিভিটি। প্ল্যান্ট productivity varies in different ecosystems due to the availability of nutrition and photosynthetic ability of plants। যে কোশ্চেনটা ছিল সেটার মধ্যে ছিল হলো প্রাইমারি প্রোডাক্টিভিটির জন্য কি দরকার, রেইন দরকার ছিল। প্রাইমারি প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি কোথায়, ওশিয়ানে বেশি ছিল। 3টে কোশ্চেন বললাম তো, একটা দুটো, আরেকটা ছিল হলো প্রাইমারি প্রোডাক্টিভিটি সবচেয়ে কোরাল রিফে সবচেয়ে বেশি, ওই যে কোরাল রিফের কোশ্চেনটা, গ্রেট ব্যারিয়ার রিফ অফ অস্ট্রেলিয়া, ঠিক আছে? তো প্রাইমারি প্রোডাকশন বলতে আমি প্লান্টস প্রোডাকশনকে বোঝাবো। প্লান্ট প্রোডাকশন সবচেয়ে বেশি কোথায় হবে, যেখানে প্লান্টস নিউট্রিশন পাচ্ছে, যেখানে প্লান্টস ভালো রকম ভাবে ওর মিনারেলস, নিউট্রিশন বা ওর এনভায়রনমেন্টে যা যা বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলো পাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ আওয়ার ইকোসিস্টেম স্টাডি। প্রত্যেকটা পার্ট ভীষণ সুন্দর। এই যে ডিকম্পোজিশন সম্পর্কেও আমি বললাম কিছুক্ষণ আগে যে ডিকম্পোজিশন কি। The process of breaking down complex organic matter into simpler compounds like nutrients, minerals and carbon dioxide is known as decomposition। কিছুক্ষণ আগে আমি একটা কোশ্চেন সলভ করলাম, রাইট? যে কোশ্চেন মধ্যে আমি বলেছি যে ডিকম্পোজার যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হতে পারে, এই যে প্রথম লাইনটা ডিকম্পোজার অ্যাবসেন্ট হলে কি হতে পারে সেটার মেন এই যে লাইনটা দেখো, অ্যান্সার আমাদের একদম চোখের সামনে। The process of breaking down complex organic matter, complex organic matter মানে যেই কমপ্লেক্স অর্গানিক ম্যাটারটা যেই পচা গলা মৃত অ্যানিমেল বা প্ল্যান্টের বডি থেকে আমরা পাচ্ছি, ইনটু সিম্পলার কম্পাউন্ডস, ওখান থেকে ভেঙে যাচ্ছে। যেমন ধরো প্রোটিন ইজ আ কমপ্লেক্স স্ট্রাকচার, সেটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। ওকে, तो लाइक न्यूट्रिएंट्स, मिनरल्स एंड कार्बन डाइऑक्साइड इज नोन एज डिकम्पोजिशन। तो डिकम्पोजर अगर एब्सेंट हो जाए तो क्या होगा भैया, डिकम्पोजर अगर एब्सेंट हो जाए तो मिनरल ब्लॉकिंग, मिनरल ट्रांसफारটা ব্লক হয়ে যাবে। ওকে, ट्रांसपोर्ट ऑफ मिनरल অথবা মুভমেন্ট অফ মিনারেল ইজ ব্লকড। ওকে, সো আমি দেখিয়ে দিলাম আমাদের এখানে কি আছে কি নেই, কতটা আমরা দিতে পারবো তোমাদেরকে, কতটা হেল্প করতে পারবো তোমাদেরকে। অবশ্যই নিচের ডেসক্রিপশনে যাও, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করো, যোগাযোগ করো, জয়েন করো, সাথে আমি আছি, আমার পুরো টিম আছে। অবশ্যই আসবে, অবশ্যই দেখা হবে, অবশ্যই আমরা নিট ক্র্যাক করবো, রাইট? ওকে।